স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের এই যে CC5 পেপার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ জনপ্রশাসনের ওপর আছে, এই পেপারটা যথেষ্ট শক্ত, অর্থাৎ সিলেবাসও অনেক বড় এবং পেপারটা একটু কঠিন আছে। তবে আজকে যে সাজেশন তোমাদের জন্য আলোচনা করছি, এই সাজেশন যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এইগুলোকেই তোমরা ফলো করো পরীক্ষার আগে, তাহলে এই পেপার সম্পর্কে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না। এবং এই সাজেশানে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেগুলো আমি স্টার দিয়ে চিহ্নিত করে দিয়েছি তোমাদের জন্য। এবং তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা ইংলিশেও আমি শেষে রেখেছি। চলো স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, সম্পূর্ণ সাজেশনটা দেখো। আর তোমরা অনেকেই কোয়েশ্চেন প্যাটার্নটা জিজ্ঞেস করছিলে, গতবারের মতোই তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন থাকছে, অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন 4টে, মডিউল 1 থেকে 2টো, 2 থেকে 2টো এবং সম্পূর্ণ সিলেবাস থেকে 5 নম্বরের প্রশ্ন 3টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা সাজেশনটা এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। দেখো, তোমাদের মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। সেকেন্ড প্রশ্ন, উন্নয়ন প্রশাসনের ধারণা আলোচনা করো। দেখো, তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, অনার্সের যারা স্টুডেন্ট আছে তারাও কিন্তু DSCC 8 পেপার একই সিলেবাসে পরীক্ষা দিচ্ছে এবং অনার্সের পরীক্ষা তোমাদের এই পেপারের পরীক্ষার থেকে আগে হবে, অর্থাৎ এই একই প্রশ্ন অনার্সের স্টুডেন্টরাও পড়বে। তবে অনার্সের সাধারণত যে প্রশ্নগুলো এসে যায় তোমাদের এমডিসি কোর্স অর্থাৎ জেনারেলে আসে না, তাই তোমাদের পরীক্ষা যেহেতু পরে হচ্ছে, এই একই সিলেবাস একই কোয়েশ্চেন তোমাদেরও পড়তে হচ্ছে, তাই তোমাদের অনার্সের তুলনায় কিন্তু এই পেপারটা একটু বেশি কিন্তু পড়তে হবে, কারণ ওদের কোয়েশ্চেন যেগুলো এসে যাবে সেগুলো সাধারণত তোমাদের আসে না। আর এই যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেপারটি আছে, এটা কিন্তু যথেষ্ট একটা বড় সিলেবাস এবং পেপারটাও একটু শক্ত আছে। চলো তবে তোমরা সাজেশনটা দেখে নাও, তাহলে এই সাজেশন যদি তোমরা ফলো করো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা কিন্তু নয়। দেখো, তুলনামূলক প্রশাসন ও উন্নয়ন প্রশাসনের তুলনা করতে বলা হচ্ছে, আর জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন আছে, বিশ্বায়ন, উদারীকরণ, বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। এখানে বিশ্বায়ন, উদারীকরণ দুটো বিষয় দিয়েও বলতে পারে প্রশ্নটা, ঠিক আছে। তারপরে প্রশ্ন আছে, দেখো, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং তুলনার গুরুত্ব ব্যাখ্যা করো। পরে প্রশ্ন, শাসন বলতে কি বোঝো, শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, গভর্নেন্সের মৌলিক বৈশিষ্ট্য এবং এর বিবর্তন 1990 সালের পর কিভাবে হয়েছে তা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, নয়া জনপ্রশাসন ও তুলনামূলক জনপ্রশাসনের মধ্যে পার্থক্য। তারপরে আছে জনপ্রশাসন, রাজনীতি প্রশাসন দ্বিবিভাজনের বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। এবার মডিউল 2 আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের এই পেপারের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। বা তোমরা যারা পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, এই সেমিস্টারে তো আর অ্যাডমিশন হবে না, পরবর্তী 5th সেমিস্টার থেকে যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, এবার মডিউল 2 থেকে 15 মার্কসের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন আছে আমলাতন্ত্র সম্পর্কে মার্কসের ধারণা। পরের প্রশ্ন আছে আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণা। নেক্সট আছে রিগসের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনে নতুন বিশ্লেষণ ধারণার সূচনা করে, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে
পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, আলোচনা করো। নেক্সট আছে প্রশাসনের যোগাযোগ ও নিয়ন্ত্রণ আলোচনা করো। পরের প্রশ্ন, প্রশাসনে নেতৃত্বের ধারণা আলোচনা করো। তারপরে আছে জননীতি তত্ত্বের মডেলের গুরুত্ব ও মূল মডেলগুলি সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, জননীতির বাস্তবায়নের গুরুত্ব বা বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। আর তারপরে জননীতি প্রণয়নের বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জ। এটা চ্যালেঞ্জ হবে, চ্যালেঞ্জ নয়, চ্যালেঞ্জ। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্ন তৈরি করতে হবে, মডিউল 1 থেকে প্রথমে আছে জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। প্রশাসনে কর্মধারা কর্মীবৃন্দ, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এটা। আর রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট, প্রশাসনিক স্তরবিন্যাস কাকে বলে। নেক্সট, আদেশের ঐক্য কাকে বলে। নেক্সট, প্রশাসনে কর্তৃত্বের ধারণা। নেক্সট, নয়া জনপ্রশাসনের বৈশিষ্ট্য। তারপরে আছে নিয়ন্ত্রণের পরিধি কাকে বলে। তারপরে প্রশাসনিক কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের ধারণা। মডিউল 2 থেকে আছে নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি ব্যাখ্যা করো। তারপরে আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তথ্য অনুসারে বিশ্লেষণ করো। তারপরে প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। তারপর প্রশাসনের মানে সংহতি সাধনের ধারণা আলোচনা করো। তারপরে আছে দেখো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। তারপরে জনপ্রশাসনের কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণের ধারণাগত গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, উন্নয়নশীল দেশে সালা মডেলের ভূমিকা আলোচনা করো। নেক্সট, প্রশাসনের দায়বদ্ধতার ধারণা আলোচনা করো। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমাদের অভিযোগ থাকে যে স্যার আপনি ইংলিশে সাজেশন দিচ্ছেন না কেন। দেখো, তোমাদের আজকে আর অভিযোগ থাকবে না, দেখে নাও, তোমরা সাজেশনটা ইংলিশে দেখে নাও। আর আমাদের স্টাডি মেটেরিয়ালও কিন্তু ইংলিশে রেডি আছে, তোমরা চাইলে ইংলিশেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ সাজেশন দেখে নাও। আর এই সাজেশন যদি তোমরা ফলো করো 100% কমন অবশ্যই পাবে, তাতে কোনো সন্দেহ নেই। দেখে নাও সাজেশন।